হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এজেন্ট সিনেমা। মারকাট অ্যাকশন আর নায়কের পাগলামি তোমাকে মাতাল করে দিবে। তুমি বলতে বাধ্য হবে যে অ্যাকশন সিনেমা এরকমই হওয়া উচিত। তাহলে আর দেরি না করে সিনেমা শুরু করা যাক। আমি যেন নিরবিচ্ছিন্নভাবে তোমাদের সাথেই থাকতে পারি, তাই নতুন আরেকটি চ্যানেল খুলেছি। চ্যানেলটির নাম সিনেমার সাথে। কমেন্টস বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সিনেমার শুরুতেই দেখানো হয় একটি ল্যাবে বম্বিং করে উড়িয়ে দেওয়া হয়েছে। মানে এখানে বোঝানো হয় গুরুত্বপূর্ণ কিছু ছিল, বোম মেরে উড়ে দেওয়া হয়েছে কোনো কারণে। কেন এরকম একটি সিক্রেট জায়গাতে বোম মারা হলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। সিনেমার শেষ পর্যন্ত দেখো। দুই এজেন্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলা হচ্ছে রয়ের চিপকে কে মেরেছে। তারা উত্তরে বলে রিকি মেরেছে। আর রিকি গত দিনের বোম ব্লাস্টে, মানে শুরুতেই যে বোম ব্লাস্ট দেখানো হচ্ছে সেখানে রিকি মারা গিয়েছে, কিন্তু সেখানে রিকির ভয়েস রেকর্ডার পাওয়া গিয়েছে। সেখান থেকে আমরা জানতে পারবো আসলে কি হয়েছিল। ভয়েস রেকর্ডার শুরু করা হয়। হয়তো আপনারা যখন এই ভয়েস রেকর্ডার শুনছেন তখন আমি জীবিত নেই, কিন্তু আজকে আমি তিনজনের কথা বলবো, গড, ডেভিল আর আমি। র হেডকোয়ার্টার অফিস দেখানো হয়। সেখানে উচ্চ পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে একটি মিটিং পরিচালনা হচ্ছে। হাফিজ কাদরি নামের এক টেরোরিস্ট তার দুই সহযোগীকে নিয়ে ইন্ডিয়াতে বোম ব্লাস্টিং করেছে। তাদেরকে মেরে ফেলার জন্য এই মিশন প্রস্তুত করা হচ্ছে। এই মিটিং এর হেড জিজ্ঞেস করে এই মিশনের সাকসেসফুল রেট কত পার্সেন্ট। তারা উত্তর দেয় ম্যাম 3%। মহিলাটি বলে তাহলে আমরা সুসাইড মিশন কেন করছি? অফিসাররা বলে ওঠে যে কারণ আমরা এই রিস্ক নিচ্ছি, ডেভিল এখানে আছে, এই মিশন পরিচালনা করবে ডেভিল। এন্ট্রি হয় ডেভিলের। এই তিন টেরোরিস্ট যেখানে আছে সেখানে একটি মিসাইল পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে সেই বোম্বিং করা হবে। তাদের লোকেশন কনফার্ম করার পরে তারা জানতে পারে তাদের এজেন্টও সেখানে আছে। উচ্চ কর্মকর্তারা যখন জানতে পারে তাদের এজেন্টও সেখানে আছে, তখন তারা বলে ওঠে তাহলে স্টপ করে দাও, বোম্বিং করার দরকার নেই। ডেভিলকে এটি বলেও তারা, কিন্তু ডেভিল বোম্বিং করার আগেই বলে দেয় যে স্যার বোম্বিং হয়ে গিয়েছে, 30 সেকেন্ডের মধ্যে ওখানে ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু আসলে তাদের অর্ডার শোনার পরেই সে মিসাইল ফায়ার করে। সেই টেরোরিস্ট সহ এজেন্টরা সকলেই ওখানে মারা যায়। রয়ের অন্য এজেন্ট চিফকে বলে, চিফ আপনার মিশন সাকসেসফুল হয়েছে। মানে নিজেদের একটি এজেন্ট মারা গিয়েছে, তাই সেখানকার কর্মকর্তারা চিফকে বলছিল এইভাবে। ডেভিল তখন বলে ওঠে যে আমাদেরকে বেতন দেওয়া হয়, হয় নিজেরা মরো না হলে শত্রুদের মারো, এখানে ইমোশনের কোনো জায়গা নেই। এই বোম্বিং করার জন্য ডেভিলকে জবাবদিহিতার জন্য ডাকা হয়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় তুমি এই কাজটি কেন করেছো? ডেভিল তখন বলে ওঠে যে আমাদের দেশের শত্রু টেরোরিস্ট, কিন্তু এখন মেন শত্রু হলো সিন্ডিকেট। বড় বড় বিজনেস ম্যাগনেটরা মিলে একটি সিন্ডিকেট তৈরি করেছে এই দেশকে লুটে খাওয়ার জন্য। লক্ষ লক্ষ কোটি টাকা এই সিন্ডিকেটের হাতে রয়েছে। সেন্ট্রাল মিনিস্টার জয় কিষানের আন্ডারে একটি চিলড্রেনদের সুরক্ষার জন্য 25,000 কোটি টাকার ফান্ড তৈরি হয়। সেই ফান্ড দুর্নীতি করার পর নিজেরাই একটি সিবিআই টিম গঠন করে, সেটি প্রকাশে চলে আসার পর। এরপর কলকাতাতে একটি বোম ব্লাস্টিং হয়, সেখানে 500 জন মানুষ মারা যায়। আর সেই বোম ব্লাস্টিং করে এই কাদরি। একজন মানুষকে সেভ করতে 500 মানুষের বলি চড়ানো হয়। আর যেই আইএস অফিসার দিয়ে এই দুর্নীতিটা করেছিল তাকেও মেরে ফেলা হয়। যেই কাদরি এই ব্লাস্টটি করেছিল সেও এই বিষয়ে জানতো না। সে মনে করেছে এটি আমাদের জিহাদ, আর আমরা মনে করেছি টেররিস্ট অ্যাটাক। কিন্তু এই ঘটনার আসল দোষী হলো এই সিন্ডিকেট। আমাদের দেশের কে কি খাবে, কে কোথায় ইনভেস্ট করবে, শেয়ার বাজার, মার্কেট, বড় বড় ইন্ডাস্ট্রি সবকিছু নিয়ন্ত্রণ করছে এই সিন্ডিকেট। 130 কোটি মানুষের জীবনযাত্রা এবং পার্লামেন্টে যে ল পাস হয় সেটিও এই সিন্ডিকেটে নির্ধারণ করে। সত্যি কথা বলতে পলিটিশিয়ানরা আমাদের দেশ চালাচ্ছে না, দেশ চালাচ্ছে এই সিন্ডিকেট। এই 25,000 কোটি টাকা দুর্নীতি করে এই সিন্ডিকেটের হাতেই চলে যায়। আর এই পলিসি তাদের সুবিধার জন্যই পাশ করা হয়েছিল। তখন এই কমিটির হেড তাকে জিজ্ঞেস করে এই এত এত ব্ল্যাক মানি আসলে কোথায় যায়, সুইস ব্যাংকে? ডেভিল উত্তর দেয় যে না ম্যাম, আমরা মনে করি ইন্ডিয়ার সব ব্ল্যাক মানি সুইস ব্যাংকে যায়, কিন্তু আসলে তা না। এই ব্ল্যাক মানির 70% টাকা তারা ফ্লোটিং ব্যাংক হিসেবে সমুদ্রের উপর ভাসিয়ে রাখে, ইন্টারন্যাশনাল সি এর উপর। কন্টেনার ভর্তি ভর্তি টাকা নিয়ে একটি জাহাজ এক দেশ থেকে আরেক দেশের পোর্ট পর্যন্ত যাতায়াত করতেই থাকে। যখন টাকার দরকার পড়ে তখন একটি পোর্টে সেই টাকা নামানো হয় এবং সেই জায়গা মতন পৌঁছে দেওয়া হয়। ব্ল্যাক মানির জন্য সবচাইতে সেফ ব্যাংক হলো ফ্লোটিং ব্যাংক। কমিটির মেম্বাররা জিজ্ঞেস করে তুমি কি বলতে পারো এসব কে চালাচ্ছে? ডেভিল তখন বলে ওঠে গড। গড হচ্ছে এই সিন্ডিকেটের পাওয়ার হাউস।
আমরা যদি গডকে ধরতে পারি তাহলে এই সিন্ডিকেট ধ্বংস করা সম্ভব। আফ্রিকার একটি দেশ এই টাকায় ভর্তি কন্টেনার শিপ আটকে দিয়েছিল তাদের সীমানায়। গড সেখানে পৌঁছে যায় আর পুরা সরকারই পরিবর্তন করে ফেলে। সে আগের সরকারের হেডকে মেরে ফেলে। এখনো গডকে কেউ দেখেনি, কিন্তু আমরা জানি সে কে। ওকে খুঁজে পাওয়ার, মেরে ফেলার সবকিছু বন্দোবস্ত করে ফেলা হয়েছে। খেলে এখন সিগনেচার বাকি আছে। আমার এজেন্ট তার পিছনে লেগে আছে, তার সাথেই আছে। এরপর দেখানো হয় এক টেরোরিস্ট গ্রুপ কিছু ছোট বাচ্চাদের জিম্মি করেছে এবং সেখানে একজন এজেন্ট এসে সেই বাচ্চাদের বাঁচায়, ফাইট করে তাদের সাথে। আর এরপরই দেখা যায় একজন ঘুম থেকে উঠেছে আর মূলত এই সব স্বপ্ন দেখছিল সে। আর এখানেই দেখানো হয় আজকের সিনেমার নায়ক রিকিকে। তার বাবাই তাকে ঘুম থেকে ডেকে তুলেছে। সে মূলত ছোট থেকেই এজেন্ট হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তার বাবার এটি তার পছন্দ না। তার বাবা চায় তার ছেলে পড়াশোনা করে মানুষের মতন মানুষ হোক। এখানে বাবা আর ছেলের খুনটুসি দেখানো হয়। সে এখন পর্যন্ত রতে অ্যাপ্লাই করেছে দুইবারই রিজেক্ট হয়েছে। সে আবার রতে অ্যাপ্লাই করছে। তার ইন্টারভিউয়ে তার ওভার কনফিডেন্স দেখে তাকে আবারও রিজেক্ট করে ফেলে। এবার রিজেক্ট হয়ে রিকি ভেঙে পড়ে। সে নিজের মেজাজি হারিয়ে ফেলে। সে চিন্তা ভাবনা করে তার গুরুজি মানে ডেভিলের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলে আর ডেভিলের নজরে চলে আসে। আর রয়ের লোকজনের কাছে তার নিজের অ্যাড্রেস সেন্ড করে। রয়ের লোকজন রিকিকে ধরার জন্য চলে আসে, কিন্তু তারা রিকির কাছে এসে রিকির আস্থানায় এসে দেখে সেখানে ডেভিলের ছবি দিয়ে ভরপুর। আর সে তাদেরকে বলে ডেভিলই তার আইডল। আর তখন ডেভিল সেখানে চলে আসে। রিকি তার ট্যালেন্ট সম্পর্কে গুরুজিকে জানায়। সে ইরফান নামের এক টেরোরিস্টকে খুঁজে পেয়েছে সেটিও বলে। রিকি ডেভিলকে বলে যে আমি ইরফানকে খুঁজে বের করেছি, সেটির ক্রেডিট আপনি নিয়ে নেন আর আমাকে রতে ভর্তি করে নেন। কিন্তু তার গুরুজি মানে ডেভিল রিকিকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, তাকে আর রতে নেয় না। ডেভিল যখন চলে যাচ্ছিল তখন রিকি চিল্লায়া বলে যে আপনার পকেটে আমি একটি তথ্য দিয়েছি, আমার কথা যদি বিশ্বাস না হয় চেক করে নিতে পারেন, ইরফানকে ওখানেই পেয়ে যাবেন। ডেভিল তার লোকজনকে ওই ইনফরমেশন দেয় এবং তার লোকজনেরা ইরফানকে ধরে ফেলে। কিন্তু ডেভিল রিকিকে মেসেজ দেয় রং ইনফরমেশন। রিকি ওর বন্ধু যার মাধ্যমে সে এই ইনফরমেশন পেয়েছিল তাকে মারধর করছিল। বলে তুই আমাকে রং ইনফরমেশন কেন দিয়েছিস? তোর জন্য আমার ডেভিল, আমার গুরুজি আমার উপর ক্ষিপ্ত, আমাকে ভুল বুঝবে, তুই কেন আমাকে ভুল ইনফরমেশন দিয়েছিস? তখনই সেখানে আজকের সিনেমার নায়িকা চলে আসে। তাকে মারতে বাধা দেয় নায়িকা। বলে এই ছোট বাচ্চাকে কেন মারছো, এগুলা মোটেও ভালো জিনিস নয় বলে নায়িকা নায়ককে নিয়ে ভিতরে রেস্টুরেন্টে চলে আসে। নায়িকা রিকিকে বুঝাচ্ছিল যে এইসব ছোট বাচ্চাদের মারতে নেই, এরা তো ছোট, ঝামেলা বা গন্ডগোল করলে নিজের লেভেলে করতে হয়। তখনই রিকি বলে ওঠে যে আমরা দুইজনে মিলে বাচ্চা তৈরি করি নাও। নায়িকা তো অবাক হয়ে যায়। এরপর রিকি বলে আরে লিগালি বিয়ে করার পরে। রিকি বলে ওঠে 12টা ছেলে 12টা মেয়ে। নায়িকা তখন বলে কিরে তুই পোল্ট্রি ফার্ম বানাবি নাকি? রিকি বলে ভালো আইডিয়া। বিদ্যা তখন বলে ওঠে যে তুমি আমার সম্পর্কে কি জানো, ডিরেক্ট এসব প্ল্যান করে ফেলছো? রিকি তখন বলে ওঠে যে তোমার নাম বিদ্যা, মানে এক কথায় নায়িকার পুরো ডিটেলস সে বলে দেয়। নায়িকা তো অবাক হয়ে যায়। রিকি আরো বলে যে এর আগেও আমি তোকে 2বার দেখেছি, আর তখনই আমার নিজের মধ্যে কিছু একটা সুরসুরি তৈরি হয়েছে। আজকে 3 নাম্বার মিট, তাই আমি তোকে এই বাচ্চার মতন প্রপোজ করে ফেললাম। আর আমি জানি তোর ইচ্ছা নাসাতে যাওয়ার, সেজন্য তুই পাইলটের ট্রেনিং নিচ্ছিস। তুই 10 দিনের মধ্যে ইউএসএ চলে যাবি। ঠিক আছে তুই যা, চলে যা, কিন্তু এই 10 দিন আমার সাথেই তুই থাকবি। যদি এই 10 দিন আমার সাথে থাকার পরে তোর যদি এরকম সুরসুরি তৈরি হয় আমার মতন, তাহলে আমি কনফার্ম ধরেই নিব যে আমাদের মধ্যে ভালোবাসা আছে। নায়িকা তখন বলে ওঠে যে তোকে রিজেক্ট করার জন্য তোর সাথে 10 দিন থাকতে হবে, জঙ্গলি সালা। রিকি হাসতে হাসতে হ্যাঁ বলে। রিকি আর বিদ্যা একসাথে চলাচল শুরু করে। রিকি তার আস্থানাতেও নিয়ে যায় বিদ্যাকে এবং তার ফ্যামিলিতেও মিট করায়। সিন চলে আসে মিস্টার মহাদেবের কাছে, মানে ডেভিলের কাছে। কিছুদিন বাদে জেনারেল ইলেকশন, তাই মহাদেবকে পিএম এর অ্যাসিস্ট্যান্ট করানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সে এই প্রমোশন চায় না, গডের কেস মিডিলে ছেড়ে যেতে চায় না। সে স্পষ্ট বলে দেয় সে গডের কেস সমাধান করার পরই তারপরে অন্য কোনো চিন্তা করবে। এরপর দেখানো হয় যে ডেভিলের জায়গাতে যাকে প্রমোশন দেওয়া হয়েছিল সে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর তাকে মেরে ফেলেছে গড। কারণ গডও চায় না ডেভিলের জায়গায় কেউ আসুক। সে চায় তার সামনে এমন কেউ একজন থাকুক যে তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে। আর এই বিষয়টি ডেভিলকে সে নিজে ফোন করে জানায়, মানে গড নিজে ফোন করে ডেভিলকে এই বিষয়টি জানায়। আর ডেভিলকে বলে বিগ ড্যাডি আমি চাই না আপনার জায়গা থেকে আর কেউ আসুক। আপনি আমাকে ধরার জন্য যা যা পারেন করেন, কিন্তু আপনি আমাকে ধরতে পারবেন না, কারণ আমি বেস্ট। ডেভিল তখন বলে সময়ের সাথে সাথে বেস্টও পরিবর্তন হয়।
সবসময় মাথায় রাখবি, চেলা যতই বড় হোক, যতই চালাক হোক, কিন্তু গুরুর থেকে কম সবসময় থাকবে। গড তখন বলে ওঠে যে আমি সবসময় বেস্ট ছিলাম, বেস্ট আছি অ্যান্ড বেস্ট থাকবো। আমিও দেখতে চাই আমার থেকে বেস্ট কে হতে পারে। রিকি আর বিদ্যা একটি রেস্টুরেন্টে বসে আছে। তারা দুইজন দুইজনের সাথে কথা বলছে। বিদ্যা রিকিকে বলে আমাদের তো 4 দিন হয়ে গেছে, আমার কিন্তু এখন পর্যন্ত কোনো সুরসুরি হয়নি। রিকি বলে তাই এত তাড়াতাড়ি 4 দিন হয়ে গেল? ঠিক তখনই রিকি দেখতে পায় সেখানে ডেভিল এসেছে। ডেভিল এসে চুপচাপ সেকেন্ড ফ্লোরে গিয়ে একটি ড্রিঙ্কস অর্ডার করে। সেখানে রিকি চলে আসে আর ডেভিলকে বলে বস আপনি এখানে এসেছেন, তার মানে কোনো সিক্রেট মিশন আছে নাকি? আপনি আমাকে বলতে পারেন, আমি তুড়ি দিয়ে সব করে ফেলে দেব। ডেভিল তখন ক্ষিপ্ত হয়ে বলে এই সবকিছু খেলা নাকি? আমি দেখেছি পরীক্ষার খাতায় তুই লিখেছিস যে আফগানিস্তান, পাকিস্তান, ইভেন চীনেও তোকে পাঠালে চলবে। রিকি তখন বলে ওঠে যে আমি স্পাই হতে চাই, আমি কি অফিসে বসে থাকবো নাকি? আমি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে থাকবো, এক হাতে থাকবে AK-47, এক হাতে থাকবে রকেট লঞ্চার। ডেভিল তখন বলে ওঠে তুই অ্যাকশন সিনেমা সবচাইতে বেশি দেখিস, এজন্য তোর মাথায় এখনো বাচ্চামি যায়নি। আমরা যারা স্পাই আমরা সবসময় মারার জন্য রেডি থাকি এবং মরার জন্যও রেডি থাকি, এত সহজ নয়। রিকি তখন বলে ওঠে ওকে গুরুজি আমি রেডি। ডেভিল বলে নিচে এই যে ব্রাউন কালারের লোকটিকে দেখেছিস? রিকি তখন তার ডিটেলস বলে যে এ একদম ক্রিমিনাল। ডেভিল বলে হ্যাঁ ও ক্রিমিনাল, আমি যদি ওকে এখনই মারার অর্ডার দেই তুই মারতে পারবি? বলে ডেভিল ড্রিঙ্কস নাই, সে মনে করে রিকি তাকে মারতে পারবে না, কিন্তু রিকি চোখের পলকেই তাকে মেরে সেখানে চলে আসে। ডেভিল তো অবাক হয়ে যায়। ডেভিল তাকে জিজ্ঞেস করে তুই ইনকোয়ারি ছাড়া কেন ওকে মারলি? রিকি তখন বলে যে আপনি তো ইনকোয়ারি করেছেনই, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আর রিকিকে শাসন করে সেখান থেকে পাঠিয়ে দেয়। ডেভিল তার স্পাইয়ের মাধ্যমে গডের ইনফরমেশন পায়। সে একটি অস্ত্র কেনার জন্য একটি মিটিং ডেকেছে। বিশ্বের সব বড় বড় অস্ত্র ব্যবসায়ীরা সেখানে আসবে, একটি মিটিং হবে। আর এই স্পাই হলো ডেভিলেরই এজেন্ট, সে গডের টিমে যোগ দিয়েছে। এই ইনফরমেশন দেওয়ার পরে গড অবশ্য বুঝতে পারে এবং তাকে মেরেও ফেলে। মানে তারা একটি গোপন মিটিং করবে, সেখানে বিশ্বের সব স্মাগলাররা আসবে, সেখানে অস্ত্র কেনা বেচা হবে। সেখানে একটি অস্ত্র দেখানো হয় 26 জন স্লিপার সেল, মানে নিজেও মরবে সাথে আরো কয়েকশো জনকে নিয়ে মারা যাবে, এরকম একজন মানুষ তৈরি করা হয়েছে। মোট 26 জন স্লিপার সেল রয়েছে ইন্ডিয়াতে, আর গড মূলত এটি কিনতে এসেছে। ডেভিল সেখানে অ্যাটাক করে গডকে ধরার জন্য। তবে ডেভিল জানতে পারে যে গড 26 জন স্লিপার সেল অস্ত্র কিনেছে এবং তার বিশাল বড় একটি প্ল্যান রয়েছে। গড ডেভিলকে জানায় যে তার এজেন্টকে সে মেরে ফেলেছে এবং এখন পর্যন্ত যত এজেন্ট সে পাঠাবে সবগুলোকেই সে মেরে ফেলবে। গড সেখান থেকে ভেগে যায় আর ডেভিল কিছুই করতে পারে না। সিন চলে আসে রিকি আর বিদ্যার কাছে। বিদ্যা রিকিকে বলছে যে আমি ইউএস চলে যাচ্ছি, আমাদের মধ্যে আর কিছু হবে না। রিকি তখন বলে ওঠে কেন, কি হয়েছে? রিকি বিদ্যার মোটিভ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। কান্না করতে করতে বিদ্যা তখন বলে মিনিস্টার জয় কিষানের ছেলে তাকে দেখে তার সাথে বেয়াদবি করেছে, তাকে বেডে নিয়ে যেতে চেয়েছে। আর এটি জয় কিষান জানার পরে জয় কিষান তাকে হুমকি দেয়। বিদ্যার বাবা পুলিশ, তারপরও সে কিছুই করতে পারে না জয় কিষানের ভয়ে। বিদ্যার বাবা বলে তুমি ইউএসএ চলে যাও, আমি কিছু করতে পারবো না, আমি পুলিশ অফিসার হওয়ার সত্ত্বেও কিছু করতে পারবো না বলে বিদ্যার বাবা কান্না শুরু করে। আর রিকি এটি শোনার পরে ওর মাথা খারাপ হয়ে যায়। সে বিদ্যাকে নিয়ে জয় কিষানের কাছে চলে যায়। জয় কিষানের লোকজন তাকে খুব মারধর করে, তার মাথা, ঘাড় এবং পিঠ থেকে রক্ত পড়তে শুরু করে। সেই আহত অবস্থায় জয় কিষানকে সে হুমকি দেয় এবং সেখানে দেখায় যে তোমার ছেলে আজ দেখো কোথায় নষ্টি পষ্টি করছে, আমার 10 মিনিট লেগেছে তোমার ছেলে ইনফরমেশন বের করতে, আমি যদি আর 10 মিনিট দেই তোমার সাম্রাজ্য আমি ধ্বংস করে দিব। এরকম হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে আর বলে আসে যেখানে আমার গার্লফ্রেন্ডকে তোমরা বাপ বেটা মিলে অপমান করেছো সেখানে এসে মাপ চেয়ে যাবে, তাছাড়া তোমাদের ধ্বংস অনিবার্য বলে বিদ্যাকে সেখান থেকে নিয়ে চলে আসে। আর এই পার্সোনালিটি বিদ্যার অনেক ভালো লাগে। অন্যদিকে দেখানো হয় ডেভিলের কাছে আরেকটি ইনফরমেশন এসেছে। ওই যে এজেন্ট ডেভিলকে ইনফরমেশন দিয়েছিল যাকে গড মেরে ফেললো, সেই এজেন্টই মারা যাওয়ার আগে আরেকটি ইনফরমেশন ডেভিলের উদ্দেশ্যে সেন্ড করে যায়। সেখানে সে বলে যে গড ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য স্লিপার সেল মানে একটি অস্ত্র তৈরি করেছে, এটি আসলে হিউম্যান বডি না অন্য কিছু আমরা কেউই জানি না, কিন্তু এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল অন্য একটি দেশে। এই
ব্লাস্ট হওয়ার পরে 1-1.5 কিলোমিটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। যদি এই স্লিপার সেল সে ইন্ডিয়াতে ব্যবহার করে তাহলে ইন্ডিয়াকে বাঁচানো আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। ডেভিল এটি জানার পরে চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ গডের কাছে সেই অস্ত্র চলে গিয়েছে। ডেভিল রিকিকে ডেকে নেয় এবং বলে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিবে। তোমার গার্লফ্রেন্ডের সাথে মিনিস্টারের ছেলে যে বেয়াদবি করেছে, মিনিস্টার যে তোমার গার্লফ্রেন্ডের কাছে সরি চাওয়ার জন্য সেখানে আসবে, তুমি সেখানেই মিনিস্টারের সাথে সমঝোতা করে নিবে তোমার গার্লফ্রেন্ডের এগেইনস্টে। রিকি তো দোটানায় পড়ে যায়, সে কি করবে? তার গার্লফ্রেন্ডকে চুজ করবে না ডেভিলের কমান্ড শুনবে? সেই মুহূর্ত চলে আসে যেখানে জয় কিষান মিনিস্টার তার ছেলেকে নিয়ে সেখানে চলে এসেছে। জয় কিষান সেখানে রিকিকে অফার করে তার সাথে কাজ করার জন্য। রিকি একদম হাতে হা মিলিয়ে নেয়। তার গার্লফ্রেন্ড তো অবাক হয়ে যায়, তার মা বাবা সকলেই অবাক হয়ে যায়। রিকি তখন বলে ওঠে যে বাবা, আমি তো এরকম অর্থ উপার্জন করার সুযোগ এরপর আর কখনোই পাবো না। এটি আমার বিশাল বড় একটি সুযোগ, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। মানে তার গার্লফ্রেন্ডের কাছে সে ছিল হিরো, কিন্তু এই এক সিদ্ধান্তে সে হয়ে গেছে জিরো। তার গার্লফ্রেন্ড কান্না করে দেয় সেখানেই। রিকি জয় কিষানের সাথে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ডেভিল তাকে নিয়ে এসে তার মিশন সম্পর্কে জানান দেয়, তাকে গডের সাথে পরিচয় করায়, গডের সকল ইনফরমেশন তাকে জানায়। গডের আসল নাম হলো ধার্মা, সে এক্স র এজেন্ট। ডেভিলই তাকে ছোটবেলা থেকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এজেন্ট বানিয়েছে। তাকে এমন ভাবে ট্রেন করা হয়েছে যে সকল কিছুর ঊর্ধ্বে সে ছিল। সে সকল ধরনের দুঃখ কষ্ট এবং টর্চার সহ্য করতে পারত। সকলের জন্য সে উদাহরণ হয়ে গিয়েছিল। কিন্তু সে একজন মেয়েকে ভালোবেসে ফেলে। সে ছিল পাকিস্তানি এজেন্ট। ডেভিল গডকে নির্দেশ দেয় যে ওই মেয়েকে মেরে ফেলার জন্য, কিন্তু সে অস্বীকৃতি জানায় ওই মেয়েকে সে মারবে না। পরে ঠিকই সে মেয়েকে মেরে ফেলে এবং ডেভিলের এগেইনস্টে হয়ে যায়। আর সে নিজেকে সবসময় বেস্ট অব দ্য বেস্ট মনে করে। সে এখন আন্ডারওয়ার্ল্ডের গড। ডেভিল রিকিকে বলে যে আমার বেস্ট এজেন্টদের আমি তার পিছনে পাঠিয়েছি, কিন্তু সে তাদেরকে মেরে ফেলেছে, কারণ সে র সম্পর্কে, আমার প্যাটার্ন সম্পর্কে এবং দেশের ইনফরমেশন সকল কিছুই সে জানতো। কিন্তু সে তার লিমিট ক্রস করে ফেলেছে। সে চায়নার সাথে হাত মিলিয়ে ইন্ডিয়াকে ধ্বংস করার পরিকল্পনা করছে। আর সেই প্ল্যানই হলো মিশন র্যাবিট। এখন আমাদের জানতে হবে এই মিশন সে কিভাবে এক্সিকিউট করবে। আর এই সিন্ডিকেট মেম্বারদের মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর আমি তোমাকে কেন সিলেক্ট করেছি জানো রিকি? কারণ তুমি স্পাই হওয়ার মতন তোমার মধ্যে কোনো কোয়ালিটি নেই। তোমাকে ট্রেন করা হয়নি, তুমি নিজের মন মতন চলো। সে কোনোভাবেই বুঝতে পারবে না যে তুমি আমার এজেন্ট। ডেভিল এটিও বলে যে জয় কিষান যে মিনিস্টার তোমার প্রতি খুশি, আর এই জয় কিষানই তোমার ইনফরমেশনের মূল ক্লু। এই জয় কিষানের মাধ্যমেই তুমি গডের নেটওয়ার্কে ঢুকবে। রিকি ডেভিলের কথাবার্তা শুনে তো অনেক খুশি হয়ে যায়। সে নাচতে নাচতে সকল ইনফরমেশন নিয়ে সেখান থেকে চলে যায়। এসব দেখে ডেভিলের আরেকটি এজেন্ট ডেভিলকে বলে, স্যার আপনি কি ভুল করছেন না তো? একে যে দায়িত্ব দিয়েছেন একে তো চুটকি দিয়ে গড ভ্যানিশ করে দিবে। ডেভিল তখন বলে ওঠে, আমি একে সিলেক্ট করেছি এই জঙ্গলি জানোয়ার ক্যারেক্টারের জন্যই। গডের সাম্রাজ্য ধ্বংস করার জন্য এই জঙ্গলি পারফেক্ট। আর অন্যদিকে দেখানো হয় গড রিকি সম্পর্কে সবকিছুই জানে। মানে এক কথায় ডেভিল যা যা করছে গড সবকিছুই আগে থেকেই জানে। মানে ইনস্ট্যান্টই সব জানতে পারছে। ওর সিকিউরিটি সিস্টেম সবকিছু গডের হাতে। ডেভিল রিকিকে প্ল্যান সাজিয়ে দেয়। মিনিস্টারের মাধ্যমে সেই 25,000 কোটি টাকা যে সিন্ডিকেটের আস্থানা মানে ফ্লোটিং ব্যাংকে চলে যাবে, সেখান থেকে সেই ইনফরমেশন নিয়ে রিকি যেন তার প্ল্যান সাজায়। এরকম ভাবেই ডেভিল তাকে বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু অন্যদিকে গড তো ডেভিলের সকল প্ল্যান সবকিছুই বোঝে, তাই সেও সেভাবেই প্ল্যান তৈরি করে। আর গড তার লোক দেবাকে এই টাকার সিকিউরিটি হিসেবে দায়িত্ব দেয়। দেবাই সিন্ডিকেটের টাকা সিন্ডিকেটের ফ্লোটিং ব্যাংক পর্যন্ত পাঠাবে। রিকি নতুন গাড়ি কিনেছে, আর সেটি কিনে দিয়েছে জয় কিষান। জয় কিষান তার লোকজন নিয়ে পোর্টে চলে আসে। আজকে ওই টাকার ডেলিভারির ডেট। আর সেখানে রিকি নতুন গাড়ি নিয়ে এন্ট্রি করে। জয় কিষান রিকির উপর এতটাই খুশি ছিল, সে তার লোকজনকে পরিচয় করিয়ে দেয় রিকি তাদের বস। সে তার ছেলের মতনই। রিকি তার নিজের কৌশল অবলম্বন করে আবল তাবল কথাবার্তা বলতে বলতে সে জয় কিষানকেই শুট করে বসে, মানে জয় কিষানকেই মেরে ফেলে। সবাই তো অবাক হয়ে যায়। সেখানে থাকা উপস্থিত সকলে হা হয়ে যায়। গড এসব স্যাটেলাইট ক্যামেরা দিয়ে সবকিছুই দেখছিল। গড সহ সকলেই অবাক হয়ে যায় রিকির এই কাজ দেখে। এরপর রিকি সেখানে থাকা একে একে সব গুন্ডাকে মেরে ফেলে। তুমি এখানকার অ্যাকশন সিকোয়েন্স যদি দেখো তোমার মাথা নষ্ট হয়ে যাবে। জাস্ট ওয়াও। তোমরা সম্পূর্ণ সিনেমা দেখতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ডেসক্রিপশন কমেন্টে লিংক দেওয়া থাকবে। রিকি এই সব গুন্ডাদের মেরেই ফেলছিল আর তার রেকর্ডারে সবকিছু রেকর্ড করছিল। সকল গুন্ডাকে মেরে ফেলার পরে তাদের লাশ এক জায়গায় করে তার রেকর্ডারে তার ডেভিল
ডেভিলকে বলছে যে স্যার আমি তো আপনার কোনো কথাই শুনিনি, আমার যেটা মন চেয়েছে আমি সেটাই করেছি, এদেরকে মেরে নিজেকে ভগবান মনে হচ্ছে, এখন আপনি যে কোনো শাস্তি আমাকে দিতেই পারেন। এই কথা বলে সে চার্ম নিয়ে বলতে থাকে আই অ্যাম দ্য বেস্ট। আর গড এইসব দেখে তার নিজের মধ্যে ইগো হার্ট হয়, কারণ সে নিজেকে বেস্ট মনে করে। সে এই রিকির সাথে নিজেকে কম্পিটিটর মনে করে ফেলে, রিকিকে মেরে ফেলার জন্য প্ল্যান তৈরি করতে থাকে আর বলতে থাকে একে তো আমি নিজে হাতেই মারবো। আর অন্যদিকে রিকিও গডকে চ্যালেঞ্জ করে, কারণ রিকি জানতোই যে সবকিছু গড দেখছে। গড তখন তার নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে আর বলে যে এ আমাদের দুশ্মন, এটি যেন কেউ না জানে, প্রতিটা কদমে কদমে এর জন্য অপেক্ষা করবে মৃত্যু। দেখি আমার সিন্ডিকেট কতটা শক্তিশালী, সে কি ওভারকাম করে আমার কাছে পর্যন্ত আসতে পারে। মানে গডও এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেয়। আর অন্যদিকে ডেভিল তো টেনশনে পড়ে যায়, কারণ পুরো সরকার জয় কিষানের মৃত্যু নিয়ে তোলপাল শুরু করে দিয়েছে। ডেভিল রিকিকে ফোন করে বকাঝকা করে, কিন্তু রিকি তার ফোন কেটে দিয়ে ফোনই সুইচ অফ করে ফেলে। রিকি জয় কিষান এবং তার সকল কর্মকর্তা মানে গুন্ডাদের মেরে সেই 25,000 টাকা নিজে লুকিয়ে ফেলে। আর এটি গডের লোক দেবা জানার পর থেকেই সে তন্ন করে খুঁজতে থাকে এই টাকা, কারণ তার ইগোতেও বেঁধে গিয়েছিল, কারণ এর আগে এরকম কখনোই হয়নি। সে চারিদিকে এই টাকা খুঁজতে থাকে। সে ইনফরমেশন পায় রিকির, কিন্তু রিকি নিজেই তার কাছে চলে আসে এই টাকার ইনফরমেশন নিয়ে। রিকি ওই টাকা দেবার কাছে দিয়ে দেয়, কিন্তু দেবা তাকে আর বিশ্বাস করে না, তাকে অনেক টর্চার করে। তারপরও রিকি দেবার সম্পর্কে উল্টোপাল্টা বলে না, বা দেবা রিকির উপর বিশ্বাস করবে না এরকম কোনো কথাই তার মুখ দিয়ে বের হয় না। দেবা তো রিকির উপর ফিদা হয়ে যায়। গড যখন দেবার সাথে মিট করার জন্য আসে ওই টাকা নেওয়ার জন্য বা টাকার সম্পর্কে জানার জন্য, তখন রিকি সম্পর্কে প্রশংসা শুনে গড দেবাকে গুলি করে মেরে ফেলে আর চিল্লায়ে বলতে থাকে আই অ্যাম দ্য বেস্ট। গড বলে কোনো কিছু না জানিয়ে ডিসুজার কাছে একে পাঠিয়ে দাও। মানে দেবার পর যে স্টেপ ছিল টাকা সিন্ডিকেট পর্যন্ত যাওয়ার জন্য, ডিসুজাই সেই সেকেন্ড ধাপ। এরপর দেখানো হয় সে হাসপাতালে ভর্তি হয়, কারণ তাকে অনেক টর্চার করা হয়েছে। সে সুস্থ হয়ে বাড়িতে যায়, সেখানে তার বাবা মাও তাকে ভুল বোঝে। তার গার্লফ্রেন্ড বিদ্যা তার সাথে দেখা করে। বিদ্যা কোনো কিছু বুঝেই উঠতে পারে না আসলে রিকি করছেটা কি। রিকি তাকে বুঝিয়ে বলে যে তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমি আছি তোমার সাথে, তুমি যখন আমাকে চাইবে তখন আমাকে পেয়ে যাবে। নায়িকা কান্না করতে করতে চলে যায়, আর রিকি চলে আসে সেই কন্টেনার জায়গা মতন পৌঁছানোর জন্য। সে একটি গাড়িতে করে যাচ্ছিলই, হঠাৎ সেই গাড়িতে আর একটি গাড়ি এসে মেরে দেয়। রিকি আহত হয়। যেহেতু সেটি ছিল কাশ্মীর বর্ডার, সেখানে আর্মিরাও উপস্থিত ছিল, পুলিশ আর্মি সকলেই উপস্থিত ছিল। আর এই অ্যাটাক করে জয় কিষানের ছেলে মানে মিনিস্টারের ছেলে। রিকি তাকে নির্মমভাবে মেরে ফেলে, আর তখনই পুলিশ চলে আসে, রিকিকে অ্যারেস্ট করে নেয়। পুলিশেরা যখন রিকিকে অ্যারেস্ট করে তখন সে পরিচয় দেয় সে র এজেন্ট মহাদেব মানে ডেভিলকে। পুলিশরা ফোনও করে, কিন্তু ডেভিল একদম অস্বীকার করে, তাকে চিনেই না। পরে যখন পুলিশ তাকে ছাড়বে না, বা রিকি যখন বুঝে গেল যে তাকে কেউ ছাড়ানোর জন্য আসবে না, তাকে স্বীকারও করা হবে না, তখন রিকি পুলিশের উপর হামলা করে দেয়। আর এই হামলার এক পর্যায়ে পুলিশের গাড়ির ভিতর গুলি চলে আর ড্রাইভারকে গুলি লাগে, তখনই গাড়িটি উল্টে যায়। রিকি সেখান থেকে ভেগে যায়। রিকির পিছনে আর্মি পুলিশ সকলেই লেগে যায়। রিকি ডেভিলের সাথে যোগাযোগ করে। ডেভিল বলে তুমি কোথায় আছো, আমি ফোর্স পাঠাচ্ছি। এদিকে ডেভিল তার ফোর্সকে বলে দেয় তাকে পাওয়া মাত্র যেন মেরে ফেলে। রিকিও এটি বুঝে যায়, তখন সে আর্মির সাথে ফাইট করা শুরু করে। সে নিজেকে সেভ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। শেষ পর্যায়ে যখন সে ভেগেই যাচ্ছিল গাড়ি নিয়ে, তখন আর্মিরা পিছন থেকে তাকে গুলি করে, আর তখনই গড এসে তাকে সেভ করে নিয়ে যায়, তার জীবন বাঁচায়। আর অন্যদিকে দেখা যায় গডের সবকিছু প্রস্তুত হয়ে গিয়েছে। সে মিশন র্যাবিট সাকসেস করার জন্য একটি ধাপ খালি বাকি আছে, সেটি হলো ইরফান নামের এই লোকটিকে সে খুঁজে পাচ্ছে না। তাকে খুঁজে পেলেই সে সবকিছু করতে পারবে। সিনেমার শুরুতে দেখানো হয়েছিল যে ইরফান নামের একটি লোককে খোঁজার ইনফরমেশন রিকি ডেভিলকে দিয়েছিল, সেই ইরফানই এই ইরফান যাকে ডেভিল নিজে লুকিয়ে রেখেছে। গড আর রিকির দেখা হয়। রিকি আর গড দুইজন দুইজনের সাথে একে অপরের সম্পর্কে জানার চেষ্টা করে। গড রিকিকে বোঝানোর চেষ্টা করে যে তোমার গার্লফ্রেন্ডকে তোমার কাছ থেকে দূরে নিয়ে গেছে এই ডেভিল নিজের স্বার্থের জন্য। সে নিজের স্বার্থের জন্য সব এজেন্টদের এভাবে মেরে ফেলে। তোমার সাথে যা ঘটনা ঘটেছে আমার সাথেও ঠিক এরকমই ঘটনা ঘটেছে, তাই আমি তোমাকে বাঁচিয়েছি। ডেভিল তোমাকে মেরে ফেলতে চেয়েছে, আমি তোমাকে সেভ করেছি, তুমি আজ থেকে আমার পার্টনার। তারা দুইজনে হাত মিলিয়ে নেয়। রিকি যখন জানতে পারে যে গড ইরফানকে খুঁজছে, তখন রিকি বলে দেয় যে আমি ইনফরমেশন দিয়েছিলাম ইরফানকে ধরার, 100% ডেভিলের কাছেই সে আছে, কিন্তু আমি জানি না কোথায় আছে।
আছে। গড তখন বলে তোমার জানতে হবে না, কারণ আমি জানি এরকম টেররিস্টদের সে কোথায় রাখে, আমি সেখান থেকে তাকে ছাড়িয়ে নিব। সে আস্তানা থেকে ইরফানকে ছেড়ে নিয়ে আসার জন্য রিকি এবং তার বিশ্বস্ত কয়েকজন লোককে পাঠিয়ে দেয় গড। কিন্তু সেখানে উল্টা ঘটনা ঘটে। ডেভিল আর রিকি মিলে গডের সকল লোকজনকে মেরে ফেলে আর ইরফানকে তাদের হেফাজতে ভালোভাবে নিয়ে নেয়। দেখানো হয় এখন পর্যন্ত যা কিছু হচ্ছিল, মানে রিকি যা কিছু করছিল, ইভেন তার জীবনের বাজি পর্যন্ত লাগিয়ে দিয়েছিল, সবকিছুই তাদের প্ল্যানের অংশ। শুধুমাত্র গডের যে মিশন, গড কি করতে চাচ্ছে এগুলো জানার জন্য ডেভিল আর রিকি দুইজনে মিলে আবার একটি প্ল্যান করে। ডেভিল রিকিকে বলে তুমি ইরফানকে গডের কাছে নিয়ে যাও। রিকি তাই করে, আর সেখানে গড ইরফানকে জিজ্ঞেস করে সেই স্লিপার সেলের কোড কার কাছে। ইরফান বলে যে লাস্ট গোস্তাবো গ্যাং আমাকে গুলি করে সেই কোডটি নিয়ে নেয়। রিকি, গড এবং গডের লোকজনরা মিলে সেই গোস্তাবো গ্যাংয়ের কাছ থেকে সেই কোডটি নিয়ে নেয়। কোডের বক্সটি রিকির কাছে চলে আসে, কিন্তু গোস্তাবো গ্যাংয়ের কাছ থেকে এই কোডটি নেওয়ার সময় যে ফাইট সিকোয়েন্স হয় সেখানেই গড বুঝতে পারে যে ডেভিল আর রিকি একসাথে মিলে সবকিছু করছে। গড রিকিকে জিজ্ঞেস করে যে তুমি এসব কেন করছো, আমাকে কেন ধোকা দিচ্ছ, আমি তো তোমার উপকারী করতে চেয়েছি, এসবের পিছনে অবশ্যই না কোনো কারণ আছে। রিকি তখন বলে যে হ্যাঁ অবশ্যই তো কারণ আছেই। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ছোটবেলায় বাসে চড়ে তার ফ্রেন্ডদের সাথে স্কুল থেকে বাসায় যাচ্ছিল, তখন রিকি কোনো কারণে বাস থেকে নেমে যায় আর টেররিস্টরা সেই বাসে বোম ব্লাস্ট করে মেরে ফেলে সব বাচ্চাদের। আর সেখানেই ডেভিল এসে সেই রিকিকে সান্ত্বনা দেয় এবং বোঝানোর চেষ্টা করে যে এই দুনিয়াতে কিছু খারাপ মানুষ আছে যে নিজের স্বার্থের জন্য এই সব বাচ্চাদের মেরে ফেলে, আর তাদেরকে মেরে ফেলা জায়েজ কাজ। আর রিকি তখন থেকে এই সব মানুষদের মেরে ফেলার জন্য নিজেকে প্রস্তুত করছে সেই ছোট্ট কাল থেকে। আর এই বিষয়গুলো ডেভিল কিন্তু জানতোই না। গড আর রিকির মধ্যে মারামারি হয়, গড সেখান থেকে ভেগে যায় সেই কোডটি নিয়ে। আর এদিকে আগেভাগেই সেই কোডের কপি ইন্টেলিজেন্স অফিসে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেই কোডটি তারা ডিকোড করতে পারছিল না। এদিকে গডের কোনো হদিস পাচ্ছিল না তারা। গড নিজেই চলে আসে রয়ের ইন্টেলিজেন্স অফিসে। সেখানে এসে সে ডেভিলের সাথে দেখা করে আর ডেভিলকে বলে যে তুমি মনে করেছিলে যে এটি স্লিপার সেল, কিন্তু আসলে এটি স্লিপার সেল না, সুপার সেল। তোমার ইন্ডিয়ার 26 জায়গায় 1 বছর ধরে বোম সেট করানো আছে। এখন আমার কাছে সব কন্ট্রোল, আমি যে কোনো সময় এটি ব্লাস্ট করে দিতে পারি। আপনি তো এতক্ষণে জেনেই গেছেন যে এই কোড দিয়ে শুধু আপনি এই বোমগুলো ডিফিউজ করতে পারবেন না, সেজন্য একটি ডিভাইসের দরকার। আর আমিও এটি জেনেছি এই কোডগুলো পাওয়ার পর। আমি অলরেডি এই ইনফরমেশনগুলো সবার কাছে পাঠিয়ে দিয়েছি যারা এই ইন্ডিয়াকে ধ্বংস করতে চায়। আমি যদি 3 ঘন্টার মধ্যে না যেতে পারি তাহলে তারা লোকেশন পেয়ে যাবে আর তারা তার নিজেদের মতন এই মিশন র্যাবিট পরিচালনা শুরু করবে। তখন তোমার ইন্ডিয়া 100% ধ্বংস, কিন্তু একটি কাজ করলে তুমি এসব ঠেকিয়ে দিতে পারবে। ডেভিল তখন বলে ঠিক আছে বলো। আর এরপর দেখানো হয় রিকি দৌড়ে সেই অফিসে আসছে। রিকি এখানে আসার পরে ডেভিলের মুখে জানতে পারে গড মূলত চায় যে রিকি যেন ডেভিলকে নিজে হাতে খুন করে, আর এটি তার প্রতিশোধ হবে। মৃত্যু সবার জন্য তো অবধারিত, কিন্তু গড চেয়েছিল ইমোশনাল ভাবে তাকে হারে হারে মৃত্যু দেওয়ার জন্য। আর এদিকে রিকি তার সাথে বেইমানি করেছে, রিকিও বুঝতে পারবে যে তার আপন মানুষকে খুন করার কষ্ট কতটুকু। রিকি প্রথমে ডেভিলকে মারতে চায় না, কিন্তু ডেভিল জোরাজুরি করার পরে রিকি তাকে মেরে ফেলে গুলি করে। আর রিকিকে গড তার নিজস্ব আস্থানায় নিয়ে যায় যেখান থেকে সে ওই বোমগুলো অ্যাক্টিভ করেছে। রিকি সেখানে আসার পরে গড তো অবাক হয়ে যায়, সে চিন্তাই করতে পারেনি সে ডেভিলকে মেরে ফেলতে পারবে। রিকি তখন চিল্লায় গডকে বলে যে আমার জন্য আমার দেশ, আমার ডিউটি সর্বপ্রথম। কিন্তু গড এসব সহ্য করতে পারে না। রিকিকে বলে এই যে দেখো 5 মিনিট পরে তোমার ইন্ডিয়া ধ্বংস। মানে সে সব বোমগুলো অ্যাক্টিভ করে দেয়। ইন্টেলিজেন্সরাও এই বিষয়ে জানতে পারে। তখন তারা তাদের এয়ারফোর্সকে কমান্ড করে যে এই বোমগুলো যেন ডিফিউজ করে এই 26 লোকেশনে, কিন্তু 5 মিনিটের মধ্যে কোনোভাবেই সম্ভব ছিল না। আর এদিকে গড রিকিকে বলে যে এই যে ভিতরে তোমার একটি ডিভাইস আছে, সেই ডিভাইস থেকে তুমি এটি বন্ধ করতে পারবে, কিন্তু তার জন্য এখানে এই যে 100 কুখ্যাত গুন্ডারা আছে যারা তোমাকে মেরে ফেলার জন্য খুব আগ্রহে আছে, এদেরকে পার করে তুমি যদি ওখানে যেতে পারো 5 মিনিটের মধ্যে, তাহলে সব লোকেশনে বোম ডিফিউজ করতে পারবে। আর রিকি তখন এদের সাথে ফাইট করা শুরু করে। মারাত্মক ফাইট হয় এখানে। রিকি আস্তে আস্তে সব গুন্ডাদেরই মেরে ফেলে। লাস্ট পর্যায়ে গড আর রিকির মধ্যে খুব ফাইট হয়, তারা দুইজনে 100তে 100 মারাত্মক ফাইট করে। অন্যদিকে ইন্টেলিজেন্সের অফিস সিদ্ধান্ত নেয় সেই আস্তানায় বোম দিয়ে উড়িয়ে দিবে। মানে সিনেমার শুরুতে দেখানো হয় যে আস্তানা বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, সেটি এই আস্তানা। আর এখানে রিকি আর গড ফাইট করে দুইজনেই নাস্তানাবুদ হয়ে শুয়ে আছে, তাদের দুইজন শরীর অনেক ক্লান্ত হয়ে গিয়েছে।
গড তখন বলে ওঠে যে ডেভিল কখনোই গড পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর এটি রিকি শোনার পরেই তার শরীরে যেন জোশ ফিরে আসে। আর অন্যদিকে মাত্র 8 সেকেন্ড আছে এই বোমগুলো ব্লাস্ট হওয়ার। এয়ারফোর্সও তাদের রকেট লঞ্চার রিলিজ করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ওই বোম এই আস্তানাতে হামলা করবে। তার আগেই রিকি গড যে বোমগুলো ফিট করেছিল, মানে যে ডিভাইসের কন্ট্রোলে দিয়ে দিয়েছিল, সেটি বন্ধ করে দেয়। মানে 2 সেকেন্ড আগেই সেটি বন্ধ করে দেয়। আর সে সেখানে শুয়ে থাকে তার মৃত্যুর অপেক্ষা করার জন্য। তারপরে দেখানো হয় আস্তানাতে বোম ব্লাস্টিং হয়ে যায়, সেখানে রিকির লাশ পাওয়া যায় না, সে বেঁচে যায়। এরপর দেখানো হয় সে তার গার্লফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম এক্সপেন্ড করছে। আর তার বাড়িতে তার বাবা সেই এজেন্টের নিউজ শুনে প্রশংসা করছে, কিন্তু জানেই না সেই এজেন্ট তার ছেলে। তার ছেলেকে সে বকাঝকা করছে। সিনেমাটি তোমার কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।